এই যে ১৫৩টি ধারা যেগুলি বাদ বা বাতিল হিসাবে গণ্য করা হয়েছে, কিন্তু বর্তমানে এই রবারি এবং থেফট এই দুটো যে অপরাধ পরিস্থিতিতে যার কোনো ব্যবহার নেই বা যেগুলো অবসলিউট হয়ে গেছে, এই সাজার বিধানে বা নতুন কোনো সাজার ইন্ট্রোডাকশনে কি কোনো রকম কোনো পরিবর্তন এসছে? হ্যাঁ, এবং যার সাজা দেওয়ার ক্ষমতা হচ্ছে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটের, এবং অপরাধী হয়তো জীবনে প্রথমবার অপরাধ করেছে, তিনি হয়তো হ্যাবিচুয়াল অফেন্ডার নন। আমি শুনলাম কোনো জায়গা থেকে যে আইপিসিতে এর আগে 511টা ধারা ছিল, বর্তমানে সেই আইপিসির নতুন নামকরণ যেটা হয়েছে ভারতীয় ন্যায় সংহিতা, সেটা 358টায় নেমে মানে প্রায় 153টি ধারা বাদ গেছে। এ বিষয়ে কিছু বলুন না। এই যে 153টি ধারা যেগুলি বাদ বা বাতিল হিসাবে গণ্য করা হয়েছে, এর ম্যাক্সিমাম যে অপরাধগুলি ছিল, সে কোনো অপরাধ হয়তো দুটো অপরাধকে মিলিয়ে একটা অপরাধে পরিণত করা হয়েছে। যেমন আপনার আগে আমাদের ছিল রবারি এবং থেফট। রবারি একটা ঘটনা হচ্ছে, যখন একটা রবারি হলো, পুলিশের কাছে আপনি গেলেন কমপ্লেন নিয়ে, আর একটা থেফটেরও একটা ঘটনা ঘটলো, আপনি পুলিশের কাছে গেলেন। পুলিশ সেটা ঠিক করতো কোনটা রবারি হবে কোনটা থেফট হবে। কিন্তু বর্তমানে এই রবারি এবং থেফট এই দুটো যে অপরাধ, এই অপরাধ করার প্রবণতা এবং অপরাধের পদ্ধতিটা কিন্তু একই রকম, যেটা আমরা গতানুগতিক কথায় বলি স্ন্যাচিং, কারো কাছ থেকে কোনো ছিনিয়ে নেওয়া, ছিনতাই করা। সেই আইন কি করলো, থেফট এবং রবারিটাকে এক জায়গায় অ্যামালগেটেড করে স্ন্যাচিং এ নিয়ে এলো। এইভাবে কিছু কিছু আইনকে দু তিনটে অপরাধকে একসঙ্গে হয়তো অ্যামালগেটেড করে কিছুটা করা হয়েছে, আর কিছু কিছু অপরাধে যার কোনো বর্তমান সমাজ ব্যবস্থা বা বর্তমান পরিস্থিতিতে যার কোনো ব্যবহার নেই বা যেগুলো অবসলিউট হয়ে গেছে, সেগুলোকে মনে হয়েছে যে এগুলোকে রাখা কোনো প্রয়োজনীয়তা নেই, যেহেতু এর কোনো ব্যবহার নেই। এই কারণে চিন্তা ভাবনা করার মধ্যে কিছু আইনকে বাতিল করা হয়েছে এবং কিছু কিছু আইনকে এক জায়গায় নিয়ে এসে দুটো তিনটে আইনকে এক জায়গায় অ্যামালগেট করে একটা আইনে। এর ফলে সংখ্যাটা যেটা হয়েছে 153টি যে সেকশন কমে গেছে, এটা তার ফলশ্রুতি। মানে আরেকটু আপনি বলছেন সরলীকরণ এবং কম্পাইল করা হয়েছে, এটা কম্পাইলেশনের মধ্যে রাখা হয়েছে। হ্যাঁ, সরলীকরণ তো বললেন। আমি আপনার কাছে এর পরে যেটা যাব সেটা হচ্ছে যে আইপিসিতে কিছু কিছু অপরাধের একরকম সাজার একটা বিধান দেওয়া ছিল। এই সাজার বিধানে বা নতুন কোন সাজার ইন্ট্রোডাকশনে কি কোনো রকম কোনো পরিবর্তন এসছে? হ্যাঁ, সাজা যেটা আমাদের সাজার যে বিধান, সে অনুযায়ী সব থেকে মিনিমাম সাজা হচ্ছে ফাইন, তারপরে 2 years পানিশমেন্ট, 3 years পানিশমেন্ট, 7 years পানিশমেন্ট, আপ টু 10 years পানিশমেন্ট, তারপরে আপনার চলে আসছে লাইফ ইমপ্রিজনমেন্ট এবং ডেথ সেন্টেন্স। এগুলো যে সাজার বিধান ছিল, এই সাজার বিধানগুলো ল্যাঙ্গুয়েজের মধ্যে কোনো পরিবর্তন হয়নি। পরিবর্তন বলতে নয়, একটা ইন্ট্রোডিউস হয়েছে, একটা সংযোজন হয়েছে। সেটা হচ্ছে, আগে আমাদের ভারতবর্ষে এই ধরনের সাজার কোনো বিধান ছিল না। সেই সাজাটা হচ্ছে কমিউনিটি সার্ভিস। কমিউনিটি সার্ভিস অর্থাৎ কিনা একদমই মানে এলেবেলে ভাষায় যদি আমি বলতে পারি বা কমন ম্যানের ভাষায় যদি বলতে পারি, পেটি অফেন্সের ক্ষেত্রে, পেটি অফেন্সটা একটা মানে আইনি টার্ম, আমাদের মতো সাধারণ মানুষ বলে এলেবেলে একটা অপরাধ। এলেবেলে অপরাধের ক্ষেত্রে কোনো বড় ধরনের সাজা, ইমপ্রিজনমেন্ট বা জেলে ঢুকিয়ে দেওয়া, এরকম ধরনের গুলোকে ছেড়ে অন্য কিছুর না, এটার একটা স্পেসিফিক একটা বিধান আছে। সেই বিধান হচ্ছে, যেসব অপরাধের সাজা 3 বছর অবধি এবং যার সাজা দেওয়ার ক্ষমতা হচ্ছে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটের, এবং অপরাধী হয়তো জীবনে প্রথমবার অপরাধ করেছেন, তিনি হয়তো হ্যাবিচুয়াল অফেন্ডার নন,
তিনি কোনো কারণবশত হয়তো অপরাধটা করে ফেলেছেন, বিচারক যদি বিচার করতে গিয়ে মনে করেন যে অপরাধীকে জেলে না পাঠিয়ে, যেহেতু সাজার একটা রিফর্মেটিভ ফর্ম আছে, কমিউনিটি সার্ভিসের একটা তিনি অর্ডার দিতে পারেন। কমিউনিটি সার্ভিসটা কি না, সেই ব্যক্তি তার যোগ্যতা অনুযায়ী, তার অভিজ্ঞতা অনুযায়ী তাকে সমাজের ভালোর জন্য কিছু সার্ভিস দিতে হবে, যাতে সমাজ বেনিফিটেড হয় এবং তার জন্য সে কোনো রেমুনারেশন পাবে না। ধরুন সেই ব্যক্তি শিক্ষিত ব্যক্তি, বা স্কুলের শিক্ষক ছিলেন, বা কোনো ডাক্তারবাবু ছিলেন, বা কোনো সমাজসেবী ছিলেন, যাই হোক, আমি কারো কোনো জাতিগোষ্ঠীকে স্পেসিফিক বলতে চাইছি না, আমি একটা উদাহরণ দিচ্ছি। একজন শিক্ষিত ব্যক্তি, কোনো তাকে বলা হলো যাও তুমি অমুক স্কুলে গিয়ে একটা ফ্রি ক্লাস নেবে 1 মাসের জন্য, আপনি অমুক জায়গায় গিয়ে ফ্রি ট্রিটমেন্ট করবেন 6 মাসের জন্য। অর্থাৎ কিনা যে ব্যক্তি কোনো রকম কম্পালশনের ওপর ভিত্তি করে হঠাৎ করে কোনো একটা অপরাধ ঘটিয়ে ফেলেছেন, যে অপরাধটা উনি ইচ্ছা করে করেননি, হয়ে গেছে, ঘটনা ঘটে গেছে, তো সেরকম একটি অপরাধের ক্ষেত্রে রিগরাস ইমপ্রিজনমেন্ট বা ফাইন ইম্পোজিশনের বদলে তাকে দিয়ে সমাজের হিতমূলক কিছু কাজকর্ম করিয়ে নেওয়ার একটা নতুন ধারা বা নতুন একটা প্রচেষ্টা এই বর্তমান ন্যায় সংহিতার মধ্যে আনা হয়েছে। আমি কোথাও একটা পড়লাম যে ন্যায় সংহিতাতে, পুরনো আইপিসিতে 33টা অপরাধের ক্ষেত্রে শাস্তির পরিমাণ নাকি বাড়িয়ে দেওয়া হয়েছে। 83টা ধারার ক্ষেত্রে ফাইন যে ইম্পোজ করা হতো সেটা বাড়িয়ে দেওয়া হয়েছে। এটা কি মানে অপরাধের গুরুত্ব বিচার করে? হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে আইনের অপরাধীদের অপরাধ এবং অপরাধের গ্র্যাভিটি অফ দ্য অফেন্স যেটা আছে, সেই সব ক্ষেত্রে বিবেচনা করে সাজাটাকে বাড়ানো হয়েছে। আচ্ছা। আর আগেকার যে আইন ছিল, যেটা আমাদের আগেকার বলতে যে আইন গত মাস পর্যন্ত বলবৎ ছিল, 1 জুলাইয়ের আগের দিন পর্যন্ত, সেই সব আইনে পুরোনো দিনের কিছু কস্ট ছিল, ফাইন ছিল, যেটা হয়তো কোথাও 50 টাকা, কোথাও 100 টাকা, কোথাও 500 টাকা। হয়তো একজন একটা ক্ষতি করলেন, একজনের প্রপার্টি নষ্ট করলো, সে প্রপার্টিটার হয়তো মূল্য হচ্ছে 5000 টাকা, কিন্তু আইনে তার হয়তো দেওয়া আছে, তার যদি ফাইন হয় হতে 500 টাকা। এখন আইন যেটা করা হয়েছে, ভ্যালুয়েশন অনুযায়ী, অপরাধ অনুযায়ী, সেখানে ফাইনের যে পরিমাণটা, ভ্যালুটাকে বাড়ানো হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে বলতে পারেন বর্তমান সমাজের পরিস্থিতি অনুযায়ী সবকিছুরই যেমন রেট বেড়েছে, যেখানে কষ্ট মজা করে বললে এটাই বলা যায়। যখন এই কথাটা বললেনই, তখন এর পরবর্তীকালে আরেকটা প্রশ্ন যেটা মাথায় আসে, সেটা হচ্ছে এজ ওল্ড পুরনো কিছু আইন ব্যবস্থার মধ্যে এরকমও তো কিছু থাকতে পারে যে কোনো অপরাধ যেটা কিনা এর আগে ছেড়ে যাওয়া হয়েছিল, এরকম কোনো নতুন অপরাধ কি, অপরাধের কোনো শিডিউল কি সংযোজিত হয়েছে আমাদের এই? এটা আপনি খুব একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন রেখেছেন। এই নতুন যে ভারতীয় ন্যায় সংহিতা, তাতে আমাদের সমাজের মধ্যে কিছু কিছু অপরাধ ঘটতে থাকতো, কিন্তু তার স্পেসিফিক কোনো অফেন্স হিসাবে সেগুলোকে আমাদের ডেসক্রাইব করা ছিল না। ফলত সেই সব অপরাধের কোনো সুনির্দিষ্ট শাস্তিরও বিধান ছিল না। সেই নির্দিষ্ট করে অপরাধগুলিকে চিহ্নিত করে তাদের নির্দিষ্ট শাস্তির বিধানের ব্যবস্থা করা হয়েছে। আচ্ছা। তার মধ্যে অনেকগুলি অপরাধ নতুনভাবে সংযোজিত হয়েছে, যেগুলো আপনারা হয়তো আগামী দিনে তার দেখতে পাবেন। তার মধ্যে উল্লেখযোগ্যভাবে যদি বলা যায়, মব লিঞ্চিং। মব লিঞ্চিং আগে যদি কোনো জায়গায় কোনো মানুষকে কোনো ভাষা, জাতি, ধর্ম, বিশ্বাস, ফিলিংস এর উপরে ভিত্তি করে যদি অন্যায়ভাবে কোনো মানুষকে যদি তার উপরে অত্যাচার করে তাকে যদি গুরুতরভাবে আহত করা হতো বা তাকে মেরেও ফেলা হতো, সেটা কিন্তু যেত গতানুগতিক অ্যাসল্ট, হার্ট, এবং হার্ট মিনস হচ্ছে আপনার আমাদের আইনে গ্রিভিয়াস হার্ট এবং সিম্পল হার্ট বলে, মানে আঘাত কিভাবে হবে
সিম্পল আঘাত না খুব গুরুতর আঘাত, এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে হতো আপনার মার্ডার। হ্যাঁ, আপনার কথা শুনে আমার মনে পড়ছে কিছুদিন আগে মহারাষ্ট্রের পালঘরে একটা ঘটনা ঘটেছিল। কয়েকজন সন্ন্যাসীকে উত্তেজিত জনতা, জানি না ভুলের বশবর্তী হয়ে কি কোনো নির্দিষ্ট কারণের বশবর্তী হয়ে মারধর করে একদম খুন করে ফেলে। তো ওই রকম ধরনের কিছু কি এখানে সংযোজিত হয়েছে? দেখুন, এখানে অপরাধটাকে এস্টাবলিশ করতে গেলে আপনাকে যে এসেন্সিয়াল ইনগ্রেডিয়েন্টস অফ দ্য অফেন্স সেটাকে এস্টাবলিশ করতে হবে। যেমন যারা সেই সময় অপরাধটা সংগঠিত করছিল তারা কি কোনো বিশেষ কারণে, যে কারণগুলোর মধ্যে অন্যতম হচ্ছে কোনো জাতি, ধর্ম, বিশ্বাস, ফিলিংস, এইগুলোর উপরে ভিত্তি করে কারো উপরে যদি অপরাধ সংগঠিত করে তাহলে মব লিঞ্চিং এর ধারাটা আসবে। আচ্ছা, যে তুমি এই কারণে তোমাকে মারা হলো। এই যে সমাজের মধ্যে যাতে এই ধরনের ঘটনা না ঘটে বা মানুষ এই ধরনের ঘটনা ঘটানোর আগে যাতে একবার ভাবে। না, আমরা তো হামেশাই শুনি এই যে ডাইনি অপবাদ দিয়ে মেরে দেওয়া, তারপর ধরুন ছেলে ধরা, রিসেন্টলি ঘটছে পশ্চিমবঙ্গে এরকম ঘটনা। এই জাতীয় জিনিসগুলো যাতে মানুষ আইনটাকে নিজের হাতে না তুলে নেয় এবং তার জন্য যাতে একটা গুরুতর অপরাধের সম্মুখীন না হয়, তার জন্য এই অপরাধগুলোকে সুনির্দিষ্টভাবে চিহ্নিত করে মব লিঞ্চিং, অর্গানাইজ ক্রাইম বলে একটা নতুন আমাদের এখানে বিধান এসছে। অর্গানাইজ ক্রাইমটা কি জিনিস না, ভারতবর্ষের বাইরে বসে ভারতবর্ষকে কিভাবে ডিস্টার্ব করা যায়, ভারতবর্ষের সম্পত্তি কিভাবে ক্ষতিগ্রস্ত করা যায়, নাগরিকদের কিভাবে ক্ষতি করা যায়। সেটা হলো মানে আমি এটা এই যে মব লিঞ্চিং এর ব্যাপারটার মধ্যে থাকি। মব লিঞ্চিং এর মধ্যে মানে এই ধরুন এর আগে আমাদের একটা বাংলা প্রবাদ আছে, প্রবাদটা হচ্ছে এরকম, জনতার মার দুনিয়ার বার। জনতা খেপে গেল, মেরে দিল, কেউ মরে গেল, অথচ জনতার কোনো রকম কোনো শাস্তি বিধান হবে না। বর্তমানে ওই রকম কোনো ঘটনা ঘটলে তাহলে ওই যে জনতার যারা যারা এই দুষ্কর্মের সঙ্গে জড়িত সেই রকম লোকদের আইডেন্টিফাই করে তাদেরকে আইনের আওতায় আনা যাবে একদম সুনিশ্চিত হবে। তো দীপঙ্কর বাবু, আমরা অনেকটাই আলোচনা করলাম ভারতীয় ন্যায় সংহিতা নিয়ে। বাকি আলোচনা আগামী পর্বে করব। আজকের মতো আপনাকে ধন্যবাদ জানাই, নমস্কার জানাই দর্শকবৃন্দদের। আগামী পর্বে আবার দেখুন ভারতীয় ন্যায় সংহিতা নিয়ে অ্যাডভোকেট দীপঙ্কর দণ্ডপাঠের পর্যালোচনা। নমস্কার।